সেন্টেন্সের স্ট্রাকচার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা রাইটিংয়ে খুবই হেল্পফুল। প্রত্যেকেরই এটা কাজে লাগবে। ইংলিশ রাইটিংয়ে যেমন কাজে লাগবে, তেমন স্পোকেন ইংলিশেও এটা কাজে লাগবে। আজকের ক্লাসে সেরকমই কিছু ভালো ট্রান্সলেশন দেওয়া হলো, যেটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে বা ইংলিশ সেন্টেন্সের কনস্ট্রাকশনে অনেক কাজে লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে অনুরোধ করছি। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর সমস্ত ভিডিওগুলো পেতে। তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম সেন্টেন্সটা আছে, এই অঙ্কটা এতটাই কঠিন যে এটা আমি করতে পারবো না। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের কথা বলে থাকি যে এই অঙ্কটা এতটাই কঠিন আমরা এটা করতে পারবো না, বা এই কাজটা এতটাই কঠিন আমরা করতে পারবো না। তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারি। দেখো, এটাকে এভাবে লেখা হয়েছে, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ। অঙ্কটা আমার জন্য এতটাই কঠিন যে এটাকে সলভ করতে আমি পারবো না। এই যে এখানে দেখো TW2, এই টু মানে বোঝাচ্ছে এতটাই কঠিন, আর তারপরে এখানে TO2, এই টুটা দেখো এই ঠিক এই ভার্বটার আগে ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে TO2 এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্স বসে, অন্য কোনো টেন্স বসে না। সেন্টেন্সের চরিত্র অনুযায়ী অবশ্য টু এর পরে কিছু সেন্টেন্স ভার্বের পরিবর্তন হতে পারে, সেটা সেন্টেন্স অনুযায়ী। নর্মালি টু এর পরে ভার্বের প্রেজেন্ট টেন্স বসাতে হয়। তাহলে দিস সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ, এখানে কিন্তু এই TW2 কথাটার মানে কিন্তু তারপরেই আবার TO2 কথাটা ইউজ করতে হবে, এটা নিয়ম। এভাবেই সেন্টেন্সটা ইউজ করতে হয়। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। দিস সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ, এই অঙ্কটা এতটাই কঠিন আমার কাছে যে আমি সলভ করতে পারবো না। এটা আর একভাবে লেখা যায় সেন্টেন্সটাকে। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, দিস সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট সলভ ইট। এটা দেখো আরেকভাবে সেন্টেন্সটাকে লেখা হলো। আগেরটা TW2 আর এখানে TO2, এই দুটো দিয়ে লেখা হয়েছিল। এটা দেখো সো আর দ্যাট দিয়ে লেখা হলো। এটাকে সো দ্যাট দিয়ে ভাঙা হলো। সো ব্যবহার করলেই কিন্তু দ্যাট ব্যবহার করতে হয় কোনো সিঙ্গেল সেন্টেন্সে। কিন্তু যেমন একটা কথা, দিস বার্ড ইজ সো বিউটিফুল, এইভাবে বলাটা ঠিক নয়। দিস বার্ড ইজ, যদি সো এর সাথে দ্যাট ব্যবহার না করা যায় তাহলে সেক্ষেত্রে ভেরি ব্যবহার করতে হয়। যেমন দিস বার্ড ইজ ভেরি বিউটিফুল, দিস বুক ইজ ভেরি বিউটিফুল, এই ধরনের কথা যদি আমরা বলি। কিন্তু সো ব্যবহার করলে সো এর সাথে একটা দ্যাট ব্যবহার করতে হয়, দুটো কনজাংশন একই সাথে ব্যবহার করে এটাকে ইউজ করতে হয়। ঠিক এই সেন্টেন্সের সাথে যেমন হয়েছে, দিস সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট সলভ ইট, এই অঙ্কটা এতটাই কঠিন যে এটার আমি সমাধান করতে পারবো না। দেখো, ওপরের আর নিচের এই দুটো সেন্টেন্সে কিন্তু মিনিংটা একই হলো, জাস্ট দুভাবে চেঞ্জ করে এটাকে ট্রান্সলেট করা হলো। পরের সেন্টেন্সে দেখো, ছবিটা কি সুন্দর। আমরা এ ধরনের কথা বলেই থাকি, ছবিটা কি সুন্দর। তখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এভাবে এটাকে লিখতে পারি, হাউ বিউটিফুল অর লাভলি দ্য পিকচার ইজ। বিউটিফুল অথবা লাভলি যে কোনো দুটোর মধ্যে একটা সেন্টেন্সই ব্যবহার করতে পারো, সেই কারণে এটা একটা স্ল্যাশ দিয়ে ব্যবহার করা হয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যায়। তাহলে হাউ বিউটিফুল যদি আমরা বলি, হাউ বিউটিফুল কত সুন্দর, অর লাভলি দ্য পিকচার ইজ, সেন্টেন্সের শেষে এটা আশ্চর্যমূলক চিহ্ন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে এটার শেষে একটা এক্সক্লেমেটরি মার্ক দেওয়া হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা আরও একভাবে লিখতে পারি। এই সেন্টেন্সটাকে এভাবে আমরা লিখতে পারি, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ। এটা হাউ দিয়ে করা হয়েছিল, কত সুন্দর, আর এটা হোয়াট কি দিয়ে করা হলো, কি সুন্দর এই ছবিটা। হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিখে সেখানে একটা এক্সক্লেমেটরি মার্ক শেষে দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সে দেখো, যেইমাত্র আমি দরজাটা খুললাম আমি আমার পোষ্য কুকুরটাকে দেখতে পেলাম। পোষ্য কুকুর মানে হচ্ছে পেট ডগ, পোষা কুকুর আর কি। তাহলে এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখবো। দেখো, সেন্টেন্সটা আমরা এভাবে লিখলাম, নো সুনার হ্যাড আই ওপেন্ড দ্য ডোর দেন আই স মাই পেট ডগ। এটা খুব সুন্দরভাবে ইংলিশে এটাকে লেখা যায় এইভাবে, এই ধরনের কথা। নো সুনার হ্যাড আই ওপেন্ড, এখানে হ্যাড ব্যবহার করতে হবে, আর হ্যাডের পরে আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসে। তাহলে নো সুনার হ্যাড আই ওপেন দ্য ডোর, এই অবধি একটা পার্ট, যেই মুহূর্তে আমি দরজাটা খুললাম, তারপরে একটা দেন ব্যবহার করতে হবে। দেন আই স, এই সটা হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে। দেন আই স মাই পেট ডগ, আমি আমার পোষ্য কুকুরটাকে ঠিক তখনই দেখতে পেলাম। নো সুনার দেন, এই দুটো জিনিস দিয়ে এটাকে সেন্টেন্সটা তৈরি করা হলো। আরও একভাবে সেন্টেন্সটাকে লেখা যায়। দেখো, এভাবে সেন্টেন্সটাকে লেখা যায়, অ্যাজ সুন অ্যাজ আই ওপেন দ্য ডোর আই স মাই পেট ডগ। এটাকে আবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে করা হলো, যে মুহূর্তে আমি আমার
যে মুহূর্তে আমি দরজাটা খুললাম, অ্যাজ সুন অ্যাজ আই ওপেন্ড দ্য ডোর, এটা পাস্ট টেন্সে লেখা আছে, ওপেন দ্য ডোর এই অব্দি একটা পার্ট, আই স মাই পেট ডগ এই অব্দি একটা পার্ট। এভাবে লিখেও এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে লেখা যায়। পরের ট্রান্সলেশনটা দেখো, ভদ্রমহিলা ওপরে গিয়েছিলেন বিশ্রাম নিতে। ওপরে মানে ওপর তলাতে বোঝাচ্ছে এটা। তাহলে সেন্টেন্সটা আমরা লিখতে পারি, দেখো এটা লেখা হয়েছে, দ্য লেডি ওয়েন্ট আপস্টেয়ার্স টু টেক রেস্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। দ্য লেডি ওয়েন্ট আপস্টেয়ার্স, পাস্ট টেন্সে আছে এটা। দ্য লেডি হচ্ছে এখানে সাবজেক্ট, বয়স্ক ভদ্রমহিলাটা, দ্য লেডি হলো এখানে সাবজেক্ট। তারপরে দেখো ভার্ব আছে, ওয়েন্ট গিয়েছিল, কোথায় গিয়েছিল? আপস্টেয়ার্স, ঠিক তার পরে লেখা রয়েছে আপস্টেয়ার্স মানে উপরতলাতে গিয়েছিল। তারপরে বিশ্রাম নিতে, আমরা জানি যে তে, এই তে কথাটা ব্যবহার করলে ভার্বের ক্ষেত্রে মানে কোনো কাজ করার ক্ষেত্রে তে কথাটা যখন ব্যবহার করে তখন সেখানে একটা টু ব্যবহার করতে হয়। তাহলে কি করতে না, টু টেক রেস্ট, বিশ্রাম নিতে। এই যে এখানেও কিন্তু দেখো টিও টু, এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে টেক কথাটা। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, দ্য ওল্ড লেডি ওয়েন্ট আপস্টেয়ার্স টু টেক রেস্ট। বয়স্কা ভদ্রমহিলা উপরতলায় গিয়েছিলেন বিশ্রাম নিতে। পরের সেন্টেন্সে দেখো, ট্রেন দুর্ঘটনাটা মানুষের জীবনের অনেক বড় ক্ষতি করেছিল। এই ধরনের সেন্টেন্স আমাদের রিপোর্ট লিখতে প্রায় লাগতে পারে। ট্রেন দুর্ঘটনাটা মানুষের জীবনে অনেক বড় ক্ষতি করেছিল, এটাকে আমরা এভাবে লিখব, দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট টুক এ গ্রেট টোল অন লাইফ। ট্রেন দুর্ঘটনাটা এখানে প্রথমেই দেখানো হয়েছে এই কথাটা, দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে ভার্ব, তারপরে টুক নিয়েছিল, নিয়েছিল মানে অনেক বড় ক্ষতি করেছিল। কি না, এ গ্রেট টোল অন লাইফ, এই ফ্রেজটাকে তোমাদের মনে রাখতে হবে। এ গ্রেট টোল অন লাইফ মানে জীবনের ওপরে অনেক বড় ড্যামেজ করেছিল বা অনেক বড় ক্ষতি করেছিল, সেটাই এখানে এভাবে বলা হলো, টুক এ গ্রেট টোল অন লাইফ, জীবনের ওপর অনেক বড় ক্ষতি করেছিল। পরের সেন্টেন্সে দেখো, ব্যথার লক্ষণটা তাড়াতাড়ি ক্ষীণ হয়ে গেল। কোনো একটা পেইন বা ব্যথা সেটা তাড়াতাড়ি আস্তে আস্তে কমে গেল, ক্ষীণ হয়ে গেল মানে কমে গেল। এটাকে এভাবে আমরা লিখতে পারি, দেখো এটা এভাবে লেখা হয়েছে, দ্য সিমটম অফ পেইন, সিমটম মানে হচ্ছে লক্ষণ, এই যে সিমটম কথাটা মানে হচ্ছে লক্ষণ, দ্য সিমটম অফ পেইন মানে ব্যথার যে লক্ষণটা, সুন গ্রিউ ফিবল, এই ফিবল কথাটা মানে হচ্ছে ক্ষীণ। তাহলে সুন গ্রিউ ফিবল, এখানে সুনটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাড়াতাড়ি, সেন্টেন্সের অ্যাডভার্ব, এটা সময় বোঝাচ্ছে, তাড়াতাড়ি বোঝাচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। গ্রিউ কথাটা হচ্ছে ভার্ব, GROW গ্রো, এই গ্রো ভার্বটার পাস্ট টেন্স হচ্ছে গ্রিউ, এখানে দেখাচ্ছে যে কমে গেল বা ক্ষীণ হয়ে গেল। ফিবল মানে হচ্ছে ক্ষীণ, মানে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। তাহলে পুরো ব্যাপারটা হলো, দ্য সিমটম অফ পেইন সুন গ্রিউ ফিবল, ব্যথার যে লক্ষণটা সেটা আস্তে আস্তে কমে গেল। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সেন্টেন্সটা? পরের সেন্টেন্স দেখো, টম উত্তেজিত হয়ে পড়েছিল। টম এটা একজনের নাম, এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, উত্তেজিত হয়ে পড়েছিল, এটাকে আমরা এভাবে লিখব, দেখো সেন্টেন্সটা হয়েছে, টম বিকেম এক্সাইটেড। এই টম, এই যে টম, এটা একটা নাউন, এখানে একজনের নাম বোঝাচ্ছে। বিকেম মানে হওয়া, অ্যাকচুয়ালি বিকাম মানে হওয়া, হয়ে পড়েছিল বা হয়েছিল, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে বলে বিকামের পাস্ট টেন্স হলো বিকেম। এক্সাইটেড কি হয়েছিল না, উত্তেজিত হয়ে পড়েছিল। এক্সাইটেড একটা মানুষের গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এই এক্সাইটেড কথাটা একটা অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সে। তাহলে ক্লিয়ার হলো, এটা একটা সিম্পল সেন্টেন্স, টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে পড়েছিল। এবার এই সেন্টেন্সটা দেখো, সে তার রাগকে সামলাতে অথবা ধরে রাখতে পারেনি। এ ধরনের কথা আমাদের বলতে গিয়ে বা লিখতে গিয়ে প্রায় আসতে পারে, সে তার রাগকে সামলাতে অথবা ধরে রাখতে পারেনি। হি কুড নট রেস্ট্রেইন হিজ অ্যাঙ্গার, এই যে কথাটা বলা হলো, হি কুড নট রেস্ট্রেইন, এই রেস্ট্রেইন কথাটা একটা ভার্ব, রেস্ট্রেইন মানে হচ্ছে ধরে রাখা বা সামলানো, এগুলো মানে হচ্ছে, এগুলোর ইংরেজিটা হচ্ছে রেস্ট্রেইন। তাহলে হি কুড নট রেস্ট্রেইন, সে পারেনি, সে ধরে রাখতে পারেনি, কি ধরে রাখতে পারেনি? হিজ অ্যাঙ্গার, তার রাগটাকে। এই যে হিজ অ্যাঙ্গারটা যেহেতু কি দিয়ে প্রশ্ন করলে করলে উত্তর পাওয়া যাচ্ছে, সে কি ধরে রাখতে পারেনি? হিজ অ্যাঙ্গার, তার রাগকে ধরে রাখতে পারেনি। সেইভাবে এটা একটা অবজেক্টের মতো কাজ করছে। কোনো ভিজিবল জিনিস না হলেও, যেমন আমি এই কাজটা করছি, এখানে যদি আমরা প্রশ্ন করি যে আমি কি করছি, এই কাজটা করছি, সেখানে এই কাজটা সেটা ভিজিবল, কাজটাকে আমি দেখতে পাচ্ছি, এই ধরনের এটা একটা অবজেক্ট। কিন্তু এখানেও কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, হি কুড নট রেস্ট্রেইন হিজ অ্যাঙ্গার, সে কি ধরে রাখতে পারেনি না, সে তার রাগকে ধরে রাখতে পারেনি। যদিও রাগটা চোখে দেখা যায় না বা এটা ভিজিবল নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট অবজেক্টের মতো কাজ করছে। কুড নট, এই কুডটা এখানে একটা
এই যে কুড নট, এই কুডটাকে এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে বলা যায়, প্রধান ভার্ব নয়। কুড নট পারেনি সেইটা, এবং এখানে ভার্বের এখানে এই সেন্টেন্সটাতে প্রধান ভার্ব হচ্ছে রেস্ট্রেইন, রেস্ট্রেইন করতে পারেনি। কুড নটের পরে যেহেতু এই কুড নটটা একবার পাস্ট টেন্স দিয়ে দেওয়া হয়েছে, এরপরে আমরা এই ভার্বের এই যে রেস্ট্রেইন ভার্বটার আমরা প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করব, তাই রেস্ট্রেইন লেখা হয়েছে। তাহলে হি কুড নট রেস্ট্রেইন হিজ অ্যাঙ্গার, সে তার রাগকে ধরে রাখতে পারেনি। এতগুলো সেন্টেন্সের মধ্যে দিয়ে নিশ্চিত আমাদের বেশ কিছু ট্রান্সলেশনের আইডিয়া ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও যে এটা তোমাদের কতটা কাজে লাগছে। সেই অনুযায়ী পরের ক্লাসগুলো আমি ডিজাইন করব। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।